এই ঝাড়গ্রামের সব থেকে সুন্দর জায়গা ঘাগরা ওয়াটারফলস। হাতি ঠাকুর, হ্যাঁ হ্যাঁ, এই তো এইখানে সামনে আছে। এখানে হাতি বেরিয়েছে, আশেপাশে অন্তত 10। 25শে জুলাই শুরু হলো এক নতুন যাত্রা, ছোট্ট একটা উইকেন্ড ট্যুর। নিউ কমপ্লেক্সের উপরে ডিজিটাল ঘড়িতে জানান দিচ্ছে এখন 5টা 6। আগের ব্যান্ডেল লোকালটা মিস করেছি, আর পরের ব্যান্ডেল লোকালটা যথারীতি লেট করেছে। 5টা 25-এ আমাদের স্টিল এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে। বারাসাত, ব্যারাকপুর, বাগুইহাটি থেকে সবাই চলে এসেছে চন্দননগর, আজকে লেট। স্টিল এক্সপ্রেস আর ইস্পাত এক্সপ্রেস কিন্তু দুটো আলাদা ট্রেন, একটা ছাড়ে হাওড়া থেকে সকালে আর একটা ছাড়ে বিকেলে। আমরা স্টিল এক্সপ্রেসে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট D1। এই D1 কম্পার্টমেন্টটা হচ্ছে একেবারে প্রথমে। আমাদের সিট হচ্ছে 31, 32, 33, 34 এরকম জায়গাতেই হবে আমাদেরটা। এই যে D1 এর সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে একদিকে 3টে, অন্যদিকে 3টে। আমাদের 4টে টিকিট। এপাশে একটা মাঝের সাইডে দিয়েছে, এপাশেও একটা মাঝের সাইডে দিয়েছে। অদ্ভুত ব্যাপার, মানে একটা উইন্ডো সিট দেয়নি। 5টা 26। পাঁচটা 25-এ হাওড়া ছেড়ে আমাদের ট্রেন 154 কিলোমিটার রাস্তা 2 ঘন্টা 12 মিনিটে পাড়ি দেবে। সন্ধ্যে 7টা 37 মিনিটে পৌঁছবে ঝাড়গ্রাম। মাঝে একটাই স্টপেজ, সেটা হচ্ছে খড়গপুর। অনেসি কম্পার্টমেন্টে একটা যেটা অসুবিধা হচ্ছে, আমি যে কথাগুলো বলছি সেটা ভালোভাবে শোনা যাচ্ছে না, কারণ কি বাইরের আওয়াজটা বড্ড বেশি আসছে। যদিও ব্যাপারটা বেশ ন্যাচারাল লাগছে। ছোটোবেলায় তো বাবার সাথে এইভাবেই যাত্রা করতাম, তখন থোড়াই এসিতে যেতাম। হাওড়া থেকে আমরা তো যাচ্ছি স্টিল এক্সপ্রেসে, কিন্তু হাওড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার জন্য আরও অনেক ট্রেন আছে। এই স্টিল এক্সপ্রেস ছাড়াও আছে হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, এছাড়া আছে ইস্পাত এক্সপ্রেস, রিয়াজক এক্সপ্রেস, সম্বলেশ্বরী এক্সপ্রেস, আর শালিমার জাংশন থেকে আছে শালিমার লোকমান্য তিলক এক্সপ্রেস। আমরা যাচ্ছি 2S মানে সেকেন্ড ক্লাস সিটিংয়ে। এটার ভাড়াই সব থেকে কম, মাত্র 100 টাকা। এছাড়া এখানে যদি আপনি এসিতে যান তার ভাড়া হচ্ছে 340 টাকা করে। অনেকগুলো ট্রেন আছে, প্রতিটা ট্রেনের সময়সূচি এবং ভাড়া আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর আপনারা যদি ট্রেনে না গিয়ে বাসে যান তাহলে ধর্মতলা থেকে বাসও আছে, মোটামুটি 4 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন। এছাড়া যদি নিজের গাড়িতে যান কলকাতা থেকে ঝাড়গ্রাম 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন। বর্ষায় জল দেখুন, জল দেখুন। ঝাড়গ্রাম কিন্তু ন্যূনতম একটা রাত থাকা দরকার। সেক্ষেত্রে শনিবার সকালে আপনারা বেরোবেন। সকালের ট্রেনের টাইম আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সকালের ট্রেন ধরে যাবেন, শনিবার রাতটা থাকবেন, রবিবার ব্রেকফাস্টের পরে চেক আউট করবেন। চেক আউট করে আরও বাকি যে সাইট সিইংগুলো আছে সেগুলো করে সন্ধ্যের ট্রেনে ফিরে আসবেন। এতে ঝাড়গ্রামটা আপনি অনেকটাই দেখতে পাবেন, কিন্তু একটু হেক্টিক হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আপনি 2টো নাইট স্টে করেন, শুক্রবার সকালে গেলেন, শুক্রবার রাতটা থাকলেন, শনিবারটা সাইট সিইং করলেন, রবিবার সারাদিন সাইট সিইং করে বিকেলের ট্রেনে ফিরে এলেন। এটা হচ্ছে পারফেক্ট প্ল্যান। গরম গরম ভেজিটেবল চপ ট্রেনের মধ্যে বসে এরকম খেতে খেতেই সময় কেটে যায়। 7টা 2। খড়গপুর ঢোকার কথা ছিল 6টা 58। খড়গপুরে 6টা 58 ঢুকে সন্ধ্যে 7টার সময় ছাড়ার কথা ছিল, 2 মিনিট স্টপেজ। তবে ট্রেন এই মুহূর্তে লেট আছে, এখন 7টা 15। আউটারে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেন ঢুকলো 7টা 15। 114 কিলোমিটার রাস্তা আমরা চলেই এলাম, যেতে হবে আমাদের 152 কিলোমিটার। খড়গপুর ছাড়ার পরে ঝাড়গ্রাম ট্রেনে পৌঁছতে সময় লাগে মিনিট 40। জাস্ট প্ল্যাটফর্মে নামলাম, নেমে ক্যামেরাটা অন করতে করতে ট্রেন ছেড়ে দিল। মাত্র 2 মিনিট স্টপেজ। 122, 123, 120 থেকে 125 এর মধ্যে স্পিড কিন্তু ওঠানামা করছে। বৃষ্টি হবে মনে হচ্ছে, বাইরে ভালো বিদ্যুৎ চমকাচ্ছে। সারডিহা স্টেশন পেরোচ্ছি আমরা। ঝাড়গ্রাম স্টেশনে আপনাদের সকলকে স্বাগত। আমরা নামলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে ওভারব্রিজ, এই ওভারব্রিজ পেরিয়ে আমরা স্টেশনের বাড়ি যাব।
আমাদের স্টিল এক্সপ্রেস একটুখানি লেট করেছে, 8টার সময় আমরা ঝাড়গ্রাম এসে পৌঁছেছি। এবার আমাদের ট্রাভেল পার্টনার হচ্ছে এলাফিয়ার কর্ণধার বিজনের সাথে চলুন আপনাদের আলাপ করে দিই। বলো বলো বলো, অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো। হ্যাঁ, এই ঝাড়গ্রাম ওর সাথেই কাটাবো, 3টে রাত আমরা কাটাবো। যদিও আজকের রাতটা শুধু এখানে পৌঁছানোর জন্যই, আপনারা দূরাতেও এটা করে ফেলতে পারেন। এখন আমরা ঝাড়গ্রাম ঘুরবো, আমাদের গাড়ি এসে গেছে, চলুন। চলো। এই যে রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটছে এটা হচ্ছে SH5, মানে স্টেট হাইওয়ে 5। আমরা ঝাড়গ্রাম স্টেশন থেকে প্রায় আধ ঘন্টা হলো যাত্রা শুরু করেছি। সময় লাগবে আমাদের প্রায় ঘন্টা দেড়েক। হাতি ঠাকুর, হ্যাঁ হ্যাঁ, এই তো এইখানে সামনে আছে। এখানে হাতি বেরিয়েছে। আশেপাশে অন্তত 10 কিলোমিটার রেডিয়াস নিয়ে সব গ্রাম থেকে সার্চ লাইট মারা হচ্ছে, মানে হাতিটা ঠিক কোন দিকে যাচ্ছে সবাই লোকেট করার চেষ্টা করছে। এবং আমাদের সামনাসামনি যে একদম দূরের যে গ্রামটা, সেখানে মশাল জ্বলছে, তার মানে ওই গ্রামের কাছাকাছি হাতিটা রয়েছে। আমাদের কাছেও একটা টর্চ আছে, শুভদীপ একটা টর্চ নিয়ে এসেছে, ছোট্ট টর্চ, কিন্তু খুব পাওয়ারফুল, মানে যাকে বলে দেবতা। ছোটো হলেও বেশ জাগ্রত, মানে হাতি একা বেরোয় না, কিন্তু হাতির দল বেরোয়। কটা হাতি আছে আমরা জানি না, কিন্তু এই ধরনের একটা অভিজ্ঞতা। হাতি বেরিয়েছে, গ্রামের লোকেরা সবাই টর্চ মারছে, মশাল জ্বালাচ্ছে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে এই প্রথমবার আমি পড়লাম। চলুন আবার আমরা সামনে এগোই। যে হাতিকে এখানকার লোকেরা, স্থানীয়রা কিন্তু হাতি ঠাকুর বলেন। এই যে জায়গাটা আমরা পেরোচ্ছি, এটার নাম শিলদা। এই যে হাতির দল বেরিয়েছে, এই শিলদার কাছেই আজকে জুলাই মাসের 25 তারিখ 2024। এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকে বেলপাহাড়ি মার্কেট থেকে আমরা তো বাঁ দিকে রাস্তা ধরলাম। এই রাস্তা ধরে 15 কিলোমিটার মতো গেলেই হচ্ছে ঢাঙ্গি কুসুম, আমাদের হুদহুদ ক্যাম্প। পৌঁছে গেছি ঢাঙ্গি কুসুম হুদহুদ ক্যাম্প। ঘরের ভেতরে কিন্তু সুন্দর একটা গন্ধ, আর এই যে দেওয়ালটা যেটা আপনাদের দেখাই, সুন্দর ডিজাইন করা রয়েছে, মানে ডিজাইনগুলো একটু জিওমেট্রিক। ঘরে কিন্তু এসি আছে, আমি জানি না এসিটা চলে কি না, মানে সেরকম ভোল্টেজ কি এখানে আছে। বাইরে ভোল্টেজ কিন্তু খুব কম দেখতে পাচ্ছি। সিলিং ফ্যান একটা রয়েছে, আর তার সাথে একটা টেবিল ফ্যান সেটাও দেওয়া আছে। মানে এই যে রুমটা, দুপাশে দুটো খাট আছে, আমরা 4 জন এই রুমটাতেই থাকবো। আর যেটা দেখাবো সেটা হচ্ছে বাথরুমটা, মানে সবই আছে মিনিয়েচার ফর্মে, মানে গিজারটাও ছোট্ট, বেসিন সেটাও ছোট, এখানে একটা আয়না রয়েছে, আর এখানে হচ্ছে কমোড শাওয়ার, সব কিছু আছে। মানে এটা লাক্সারি একদমই নয়, কিন্তু থাকতে কোনো রকম অসুবিধা হয় না। বেসিক যে চাহিদাগুলো, সেগুলো সমস্ত কিছু পূরণ করার চেষ্টা করা হয়েছে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু লোডশেডিং ছিল, এখানে কিন্তু প্রচুর লোডশেডিং হয়। এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এপাশে এটা হচ্ছে কিচেন, ওপাশে কিচেন, আর সেই কিচেন থেকে আমাদের জন্য এসে গেছে চিকেন। শুভদীপ ভাত, আমরা রুটি। রাতের মেনুতে যেটা আছে, আমি চিকেন তো দেখতে পাচ্ছি, কিন্তু যেটা আছে আলু ভাজা। এই আলু ভাজাটা আমার ভীষণ ফেভারিট। বেশ, তাহলে খাওয়া শুরু করি। আলু ভাজা দিয়ে শুরু করলাম। এবং এখানে কিন্তু গ্যাসে রান্না নয়, এখানে কাঠের জালে রান্না হয়। মনে হয় টেস্টটা এই জন্যই এত সুন্দর হয়েছে। গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম, ঢাঙ্গি কুসুম। এই রুমটায় কালকে রাতে আমরা ছিলাম, আর আমাদের উল্টো দিকে এই যে পাহাড়টা, এই পাহাড়টাই হচ্ছে এখানকার ন্যাচারাল বাউন্ডারি, ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড এই দুটো স্টেটের ভেতরে। এই পাহাড়টার ওপারেই হচ্ছে ঝাড়খণ্ডের যে ঘাটশিলা অঞ্চল, সেই জায়গাটা। আমাদের এই যে ক্যাম্পটা, এটা হচ্ছে ঝাড়গ্রামের ঢাঙ্গি কুসুম গ্রামে। এই ঝাড়গ্রামের যে ট্যুরিস্ট সার্কিট, সেটা দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে বেলপাহাড়ি সার্কিট, মানে বেলপাহাড়ির আশেপাশে দেখার যে জায়গাগুলো, মূলত এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা হচ্ছে বেলপাহাড়িকে ঘিরে রয়েছে। আর একটা হচ্ছে ঝাড়গ্রাম সার্কিট, যেখানে ঝাড়গ্রাম রাজবাড়ি আছে, কনকদুর্গা মন্দির আছে। সেই যে ট্যুরিস্ট সার্কিটটা, সেখানে মূলত ওটা হিস্টোরিক্যাল সার্কিট, মানে ইতিহাস জড়িয়ে রয়েছে ওই ঝাড়গ্রাম সার্কিটকে কেন্দ্র করে। ঝাড়গ্রাম যে সার্কিট, সেটা হচ্ছে ঝাড়গ্রাম যে রেল স্টেশন, তার কাছাকাছি। কালকে তো আমরা ওখানে নেমেছিলাম, নেমে বেলপাহাড়ি হয়ে আমরা এসে পৌঁছেছি এই ঢাঙ্গি কুসুম গ্রামে। এখান থেকে বেলপাহাড়ির যে মার্কেট,
সেটার দূরত্ব ওই কম বেশি 15 কিলোমিটার মতো। এই রুমটায় আমরা ছিলাম, এটা কিন্তু এসি রুম। আমি ভাবতেও পারিনি এখানে যে এসি রুমের ব্যবস্থা আছে। এছাড়াও এখানে থাকার জন্য আরও বেশ কিছু রুম আছে এবং ডরমেটারি, মানে একটা রুমে 6 জন 7 জন 8 জন পর্যন্ত থাকতে পারেন সেই ব্যবস্থাও আছে। এইগুলো হচ্ছে ডাবল শেয়ারিং রুম। আর একদম এই যে সামনে যে জায়গাটা সেখানে হচ্ছে ডাইনিং এরিয়া। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে যে কতগুলো মিষ্টি হাঁস। এই আমাদের ক্যাম্পের সব থেকে সুন্দর জায়গা সেটা হচ্ছে এই পদ্ম পুকুরটা। এই ফুলটা আজকে পুরো ফুটেছে, আর এই পদ্ম ফুল ফুটে যাওয়ার পরে যে পদ্মের যে বীজ সেটাও হয়ে রয়েছে এই যে ডানটিটির মধ্যে। এটা হচ্ছে পদ্মের বীজ। হাঙ্গি কুসুমে যে হুদুদ ঝর্ণা হোমস্টে, তার যে নিয়মাবলী সেটা কিন্তু আমাদের এই যে রান্নাঘর তার দেওয়ালে লেখা আছে। লুচি আর আলু মটরের তরকারি, বেশ তাহলে খাওয়া শুরু করি। লুচি খেতে এমনি ভালো লাগে। এই যে প্লেটগুলো রয়েছে, এই প্লেটগুলো সবগুলি হচ্ছে পাথরের প্লেট। এই যে গ্রামটা ঢাঙ্গি কুসুম গ্রাম, এই গ্রামটা কিন্তু এই পাথর শিল্পীদের জন্য খুব বিখ্যাত। হাতে করে এই সমস্ত ডিজাইনগুলো ওনারা বানান এবং এগুলোর শেপ এক একটা একই রকম। এটা হচ্ছে কানাটা উঁচু, হ্যাঁ, এটা তুলনায় ফ্ল্যাট। এইটা যেন মানে এটা অনেকটা বাটির মতো, এইগুলো অনেকটা, এইটা অনেকটা প্লেটের মতো। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যখন বিভিন্ন জায়গায় হস্তশিল্পের স্টল দেওয়া হয়, এই ঢাঙ্গি কুসুম গ্রামের শিল্পীরা কিন্তু সেই স্টলে একটা বড় জায়গা পান। এই চলো চলো চলো, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি ফ্রেশ হয়নি। এইগুলো আবার কি গো? এটা হচ্ছে একটা পেন অয়েনমেন্ট। পেন অয়েনমেন্ট এবং আয়ুর্বেদিক। এইরকম পেন অয়েনমেন্ট আগে তো দেখিনি। এটা হচ্ছে সম্পূর্ণরূপে আয়ুর্বেদিক। আয়ুর্বেদিক অয়েনমেন্ট? পেন অয়েনমেন্ট আয়ুর্বেদিক। কোথাকার, কোন কোম্পানির? এটা হচ্ছে কলকাতার কোম্পানি, আর এই প্রোডাক্টটাকে সার্টিফাই করছে যাদবপুর ইউনিভার্সিটির ফার্মাসি ডিপার্টমেন্ট। যাদবপুর ইউনিভার্সিটি ফার্মাসি ডিপার্টমেন্ট করছে মানে তো যথেষ্ট তার রেপুটেশনস আছে। পেন অয়েনমেন্টগুলো যেগুলো থাকে বা পেন বাম যেগুলো বাজারে পাওয়া যায় চলতি, সেগুলোতে মিথাইল স্যালিসাইলাইড থাকে। সেইটা ব্যথাটা কমায়, জ্বালা জ্বালা করে যেটা, কিন্তু সেটা শরীরের জন্য ক্ষতিকর। এখানে সেটা নেই, পুরোপুরি পুরোপুরি হচ্ছে জিনিস দিয়ে তৈরি করা। এটা কিনলে কোথা দিয়ে? পাড়ার কোনো দোকান থেকে নাকি? কোনো দোকান ফোকানে যেতে হবে না, তুমি বাড়িতে বসে মোবাইলে অর্ডার করবে, অ্যামাজনে পাওয়া যায়। এটা অ্যামাজনে পাওয়া যায়? আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো। দামও বেশি নয়, 125 টাকা করে দাম। এইটা আবার কি? ওই একই কোম্পানির আয়ুর্বেদিক অ্যান্টিসেপটিক স্প্রে, কাটন বার্ন কিওর এটার নাম। আর একদম এটাও কিন্তু তুমি অ্যামাজনে পেয়ে যাবে। এটার দামটা 30 ml 180 টাকা। মানে নিয়ে দেখলাম, দেখা যাক, আশা করি আমাদের এখানে লাগবে না কারুর, আর কোনো কিছু এরকম না ঘটুক। কিন্তু যদি লাগে, এগুলো তো এমার্জেন্সি হিসেবে যদি লাগে। এই চলুন চলুন, আর দেরি না এবার তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে। চলুন তাহলে আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিইং করতে। এই যে গাড়িটা যে রাস্তা দিয়ে এলো, এই যে সামনের যে পাহাড়, এই পাহাড়টাই হচ্ছে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের বর্ডার। এই পাহাড়টা পায়ে হেঁটে টপকানো রাস্তা আছে, ওপাশটাই হচ্ছে ঘাটশিলা। আমরা আজকে প্রথমে এই যে বেলপাহাড়ির যে সার্কিট, সেখানকার সব থেকে সুন্দর জায়গা ঘাগরা ওয়াটারফল, সেখানে সব জায়গায় আপনাদের নিয়ে যাব। সামনের রাস্তাটাও দেখুন, আকাশে মেঘ করেছে, বর্ষাকাল, সবুজে সবুজ। আমি আর বলছি না, আপনারা নিজের চোখেই দেখুন। আজকে রথ কৃষ্ণ নিজেই চালাচ্ছে। মানে বাংলায় একটা কথা আছে না, নয়নাভিরাম। এই দৃশ্যগুলো দেখে আমার সেই বিশেষণটাই মনে আসছে। এটা হচ্ছে বেলপাহাড়ি মার্কেট। এই সামনে রাস্তা দুদিকে বেঁকে গেছে, বাঁ হাতের যে রাস্তা সেটা হচ্ছে ঘাগরা ওয়াটারফল। এই তারাফেনী সিআরপিএফ ক্যাম্প এবং এই রাস্তাতেই এগিয়ে আমরা গেলে তারাফেনী ব্যারেজ। বেলপাহাড়ি সার্কিট ঘুরতে ঘুরতে আমরা বেলপাহাড়ি সার্কিটের সব থেকে দূরের যে জায়গাটা সেটা হচ্ছে তারাফেনী ড্যাম। সেই তারাফেনী ড্যামের উপর আমরা এসেছি। এই যে ঝাড়গ্রামের উপর দিয়ে বয়ে গেছে 4টে নদী। দুটো নদীর সাথে আপনারা পরিচিত, কংসাবতী আর সুবর্ণরেখা। এছাড়াও আছে ডুলুং আর তারাফেনী। এর মধ্যে সব থেকে শান্ত নদী হচ্ছে তারাফেনী, আর সেই তারাফেনী নদীর ব্যারেজের উপরেই আমরা এসে এখন দাঁড়িয়েছি। এখান থেকে ঘাগরা হচ্ছে 5.5 কিলোমিটার, আর বেলপাহাড়ি হচ্ছে এখান থেকে 8 কিলোমিটার। অ্যাকচুয়ালি এই কংসাবতী নদীর একটা উপনদী হচ্ছে এই তারাফেনী নদী। বাঁশপাহাড়ি রেঞ্জ থেকে উৎপত্তি হয়ে তারাফেনী নদী বিনপুর আর বেলপাহাড়ি পার করে কংসাবতীতে গিয়ে মিশে গেছে।
এখন বর্ষাকাল, আজকে জুলাই মাসের 26 তারিখ, সবকটা লক গেটে কিন্তু বন্ধ। মানে বৃষ্টি এবার হয়নি, মানে জল ছাড়ার মতো জল এখনও কিন্তু এই ব্যারেজে জমা হয়নি। যেহেতু নদীর জল ছাড়া হচ্ছে না, এ পাশে নদীতে জলই নেই, একেবারে শুকনো। বেশ, তারাফেনী ড্যাম দেখে এখন আমরা যাব ঘাগরা ওয়াটারফলস। এই যে ঘাগরা পিকনিক স্পট। রাস্তাগুলো সুন্দর হয়ে গেছে কিন্তু, ছকে রাস্তা, কালো রাস্তা, সাদা মার্কার, আর দুপাশে সবুজ গাছের সারি। বিজয়ন গাড়িটা যেখানে এসে দাঁড় করালো সেটা হচ্ছে ঘাগরা ওয়াটারফলসের পিকনিক জোন। বিশাল বড় একটা মাঠ, পুরোটাই শাল গাছের জঙ্গল দিয়ে ঘেরা, চারিদিকে শাল গাছ। এই জায়গাটাই ভীষণ সুন্দর, কিন্তু এর থেকেও সুন্দর ঘাগরা ওয়াটারফলস। সেখানে আমরা যাব একটু পায়ে হেঁটে। এরকম সুন্দর জায়গা, এখানে অবশ্যই প্লাস্টিক ফেলবেন না। এই ঝাড়গ্রামের সব থেকে সুন্দর জায়গা ঘাগরা ওয়াটারফলস। সবাই ওয়াটারফলস বলে বটে, কিন্তু এটা আসলে একটা ক্যানিয়ন, এবং জলের ঘষায় পাথরের মধ্যে গর্ত তৈরি হয়েছে। সেই গর্তগুলো শেপ অনেকটা বালতির মতো, সেরকমই একটা গর্তের ভিতরে ক্যামেরাটা আমরা এখন ডুবিয়ে দিয়েছি, আর আমি সেই গর্তের বাইরে দাঁড়িয়ে রয়েছি। ঘাগরা ওয়াটারফলস। গাগরা বলে একটা শব্দ আছে, গাগরা মানে হচ্ছে জল ভর্তি ধাতব পাত্র। একটা নয়, এরকম পরপর গর্ত, এ দেখুন, ঠিক যেন জলের বালতির মধ্যে জল জমা করা রয়েছে। দেখুন, এই যেন জল রাখার পাত্র। ফ্রেডরিক রাইস ছিলেন নীলকর সাহেব। নীলকর সাহেবরা অত্যাচারী হন, কিন্তু ফ্রেডরিক রাইস কিন্তু তার সাথে সাথে প্রকৃতিপ্রেমীও ছিলেন। তার বন্ধুবান্ধবদের নিয়ে তিনি এখানে পিকনিক করতে আসতেন, ঘন্টার পর ঘন্টা এই জায়গাটায় সময় কাটাতেন। তো এই গাগরা, এই শব্দটা ফ্রেডরিক সাহেবের উচ্চারণে হয়ে গেছিল ঘাগরা। তো তারপর থেকে এই যে জায়গাটা, এইটার নাম হয়ে গেছে ঘাগরা ওয়াটারফলস। এই যে দেখুন কীরকম গর্ত 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 হয়ে গেছে, দুদিকে খাড়া পাথর, আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে তারাফেনী নদী। এই যে জায়গাটায় আমরা এসেছি, মানে তারাফেনী নদীর এই যে জায়গাটায় আমরা এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। শীতকালে এখানে পিকনিক হয়, পিকনিকের জন্য আদর্শ জায়গা হচ্ছে এই ঘাগরা ওয়াটারফলস পিকনিক জোন। এখন তো জলটা কম আছে, কিন্তু জল যখন বেশি থাকবে তখন এই যে গাগরাগুলো তৈরি হয়েছে, গর্ত তৈরি হয়েছে, নদীর জলটা বর্ষাকালে যখন বেরোবে ওই গর্তগুলো থেকে মনে হবে যেন গর্ত থেকে জল বেরিয়ে আসছে। আসলে ব্যাপারটা তা নয়, আসলে এটা নদী। শালপিয়ালের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি লালজল কেভের দিকে। ঝাড়গ্রাম পুরুলিয়া বাস চলছে এই রুটে। পাহাড়ি মার্কেট থেকে বাঁশপাহাড়ির দিকে 18 কিলোমিটার দূরে হচ্ছে লালজল কেভ। লালজল কেভ এখান থেকে ডান হাতে বেঁকে যেতে হবে কয়েকশো মিটার। এই লালজল কেভে যাবার রাস্তাটা কিন্তু সরু, যদিও এটা সিমেন্ট দিয়ে বাঁধানো, কিন্তু দুপাশের জঙ্গল এই বর্ষাকালে রাস্তার উপরে এসে পড়েছে। ডালপালা আমাদের গাড়ির কাঁচে এসে বাড়ি খাচ্ছে। আমাদের গাড়ি এসে দাঁড়ালো লালজল কেভ, তার যে দুর্গা মন্দির সেখানে। লাল জল, কারণ এখানকার জলে প্রচুর আয়রন আছে, সেই কারণে জলটা লাল, তো এই কারণে এই জায়গাটার নাম হচ্ছে লাল জল। আর এই যে পাহাড়টা, এই পাহাড়ের উপরে একটা হচ্ছে কেভ। এই জায়গাটা ঘিরে দুটো খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে, চলুন যেতে যেতে বলছি। 1981 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এই জায়গায়, মানে এই পাহাড়ের উপরে বেশ কিছু খনন কার্য করা হয়, এবং সেখানে বেশ কিছু প্রত্ননিদর্শন পাওয়া গেছে, যেগুলো ওনারা পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন সেগুলো অন্তত 5000 বছরের পুরনো। তার মানে 5000 বছর আগে মানুষ এখানে বসবাস করতেন। সেই যে নিদর্শনগুলো, সেটা কিন্তু আমাদের কলকাতার জাদুঘরে এবং দিল্লির জওহরলাল নেহরু যে মিউজিয়াম সেখানে রাখা আছে। আর একটা ব্যাপার এখানে যেটা, সেটা হচ্ছে 1962 সালে এখানে একজন সাধু, এই পাহাড়ের উপরে একটা গুহা আছে, সেই গুহায় থাকতে আরম্ভ করেন, তপস্যা করেন, এবং তার সাথে সাথে নাকি একটা চিতা বাঘও থাকতো। সাধুর নাম হচ্ছে রামস্বরূপ দেও শর্মা, এবং সেই জন্য এই পাহাড়কে অনেকে দেও পাহাড়ও বলে থাকেন। ওই সাধু বাবা এখানে কিন্তু দুর্গাপুজো চালু করেছিলেন, এবং সেই দুর্গা মন্দির হচ্ছে এই সামনে হচ্ছে সেই দুর্গা মন্দির। সেই সময় থেকে এখানে কিন্তু দুর্গাপুজো চালু হয়, এবং সেই দুর্গাপুজো এখনও চলছে। এবং এখানে দুর্গাপুজোয় নবমীর দিন বাসন্তী পুজো হয়, এটা কিন্তু এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য।
কেভ উপরে উপরে হচ্ছে ওই কেভ, একটুখানি ট্রেক করে যেতে হবে। চলুন আমরা উপরটায় যাব। জোর বৃষ্টি নেমে গেল, গাছের ভেতর দিয়ে যাচ্ছি বলে বৃষ্টিটা বুঝতে পারছি না। বর্ষায় পাথর সব ভিজে আছে, ভীষণ স্লিপারি। এই নিচে যে বাসন্তী মন্দির, এই হচ্ছে গুহা, এই হচ্ছে গুহার ভেতরে। এখানেই উনি তপস্যা করতেন। আমরা কেবে আছি, বৃষ্টি পড়ছে, কিন্তু দেখো বৃষ্টি আমাদের কিন্তু হ্যাঁ, আমাদের গায়ে বৃষ্টিটা লাগছে না, কারণ আমরা কেভের ভেতরে রয়েছি। বাইরে কিন্তু ঝমঝমে বৃষ্টি পড়ছে। এই ঝমঝমিয়ে বৃষ্টিতে ঝাড়গ্রামের সাইড সিনটা পুরো ঝাড় খেয়ে গেল। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। লালজল কেভ থেকে আমরা ভেবেছিলাম গার্দাসিনী লেকের দিকে যাব, এখন আর হবে না। আমরা এখন আমাদের হোমস্টেতে ফিরে যাই, লাঞ্চ করি, 3টে বাজতেও চলেছে। বৃষ্টিটা একটু কমেছে, খাদারানি লেকটা ঘুরেই আসি, কি বলুন? তাহলে মোটামুটি আমাদের অনেকটাই কভার হয়ে যাবে। বাকি থাকবে একটু কেতকি লেক আর গার্দাসিনী হিল, এই দুটো বাকি থাকবে। হুদুদ ওয়াটারফলস, এটাও একটু বাকি থাকবে। স্কুলের বাচ্চাদের শুরু হয়েছে, ওরা বেশ জলে ভিজতে ভিজতে বাড়ি যাচ্ছে। মজা ওদের জন্য খুব মজা। আমারও মজাই লাগে, কিন্তু এই ক্যামেরা গ্যাজেটসগুলো ভিজে যায়, এই জন্যই অসুবিধে। সাইড প্লিজ, সাইড প্লিজ। এই যে বৃষ্টি ভেজা গাছপালা, সোঁদা মাটি, তার একটা অন্যরকম গন্ধ। কি বলেন আপনারা, কেমন লাগে এই গন্ধটা? সোঁদা মাটির গন্ধ। এই স্টেট হাইওয়ে থেকে এটা কি এই খাদারানি যাওয়ার লেক যাওয়ার রাস্তা এদিকে বেঁকে গেছে। গ্রামের ভেতর দিয়ে এই লেকে যাওয়ার রাস্তা, এই খাদারানি লেক যাওয়ার রাস্তা গ্রামের মধ্যে দিয়ে গিয়ে গ্রাম ছাড়িয়েও কিন্তু বেশ অনেকটা চলে গেছে। এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে লেকটা খুব সুন্দর, এবং যা ভেবেছি ঠিক তাই। কি লাগছে আজকে সকাল থেকে যতগুলো জায়গা দেখলাম, তার মধ্যে এই খাদারানি লেক আমার সব থেকে সুন্দর লেগেছে। এটা আসলে একটা কৃত্রিম জলাধার। গ্রামের মানুষের জলের সমস্যার সমাধানের জন্য এই জলাধার এবং এখানে যে গেট সেটা করা হয়েছে। বর্ষাকাল, তবুও লেকে যে জলের টইটুম্বুর তেমনটা বলা যাবে না, কিন্তু মেঘের রিফ্লেকশানগুলো, মেঘের প্রতিফলন লেকের জলে, মানে সুন্দর একটা জল ছবি এই লেকের বুকে আঁকা হয়ে গেছে। এই লেকের দুপাশেই গ্রাম আছে, এবং গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার জন্য এই লেকের উপরে একটা ব্রিজ করে দেওয়া হয়েছে। বড় গাড়ি আসতে পারে না, বাইক বা ছোট গাড়ি সেগুলো চলে যাবে। আমি এখন সেই ব্রিজটার উপর দিয়ে হাঁটছি, আর এই পাশে খাদারানি লেক। ওইখানে আছে পাবলিক টয়লেট, লেডিস অ্যান্ড জেন্টস। এখানে একটা ছোট্ট খাবার জায়গার মতো করা আছে, দরকার হলে এখানে কিন্তু আপনি বৃষ্টির সময় দাঁড়াতেও পারবেন। এরকম কিছু শেড এখানে করে দেওয়া আছে, সোলারের লাইটও দেখতে পাচ্ছি, ব্যাপারটা বেশ ভালো। লেকের ওপাশে বসার জন্য দুটো বেঞ্চ আছে। অ্যাকচুয়ালি লেকের ভিউ পয়েন্ট বলা হয় ওই পাশটায়, কিন্তু বৃষ্টির জন্য আমরা আর যাইনি, আমরা এই পাশ থেকেই দেখছি খাদারানি লেক। আর পুরো লেকের ভিউ আপনাদের দেখাচ্ছি পাখির চোখে। এই যে খাদারানি লেক, এই লেকের কাছে এই যে দোকানটা, ধীরেনদার দোকান, ধীরেন মুন্ডা, এই দোকানটা কিন্তু সারা বছর থাকে। কিন্তু শীতকালে যে সময় টুরিস্ট বেশি আসে, সেই সময় আরও কিছু দোকান হয়, ওই শীতকালটাই থাকে, তারপরে বন্ধ করে দেয়। কিন্তু এই ধীরেনদার দোকান সারা বছর। ধীরেনদার দোকানে আমরা ঝালমুড়ি খেলাম, ঝালমুড়িটা দুর্দান্ত বানিয়েছে, ঝালটা একটু বেশি, সেই জন্য আরও ভালো লাগছে। এছাড়া এখানে যদি বোতলের জল চান, জল পাবেন, চা সেটা পাবেন। আর কি পাওয়া যায়? ঠান্ডা জিনিস পাওয়া যায়। ধীরেনদার বাড়ি এখানেই, এই যে গ্রামটা, এই গ্রামেই হচ্ছে ধীরেনদার বাড়ি। বাড়িহাটে। আর এখানে ধীরেনদা এমনি জমি আছে প্রচুর, চাষবাসও করেন ধীরেনদা। লাঞ্চ করতে ফিরে এলাম 5টার সময়, 3বার বৃষ্টি আটকে গেলাম। বর্ষাকালে এটা হবে এটা জানাই ছিল, মাঝে একটু ঝালমুড়ি সেজন্য খেয়েছি। এখন ওই লাঞ্চ করে তারপরে আর বেরোনো হবে কি না বুঝতে পারছি না।
সামনে এই যে পাহাড়টা ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, সেই পাহাড়টা মেঘে পুরো ভর্তি হয়ে গেছে। মানে এরকম মেঘ দার্জিলিংয়ের পাহাড়ে ওইসব জায়গায় দেখা যায়, এখানে যে এরকম মেঘ দেখা যায় এই ধারণা ছিল না। এই সকাল থেকে আমরা যে ট্যুরিস্ট স্পটগুলো ঘুরলাম, মানে বেলপাহাড়কে কেন্দ্র করে যে ট্যুরিস্ট স্পটগুলো আমরা ঘুরলাম, কোনো জায়গাতে কিন্তু লাঞ্চ করার মতো ব্যবস্থা নেই। এই ব্যাপারটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। কাজেই আপনারা যখন প্ল্যান করবেন দূরেরগুলো আগে দেখে নেবেন, দেখে এখানে লাঞ্চ করবেন, তারপরে যে কাছেরটা, মানে আমাদের এখানে কাছেরটা বলতে হুদুদ ফলস, সেটা পায়ে হেঁটে বা গাড়ি করে হলে গাড়ি করে দেখতে যাবেন। ভাত আছে, ডাল আছে, একটা সবজি আছে মিক্সড ভেজ টাইপের সবজি, এটা মনে হচ্ছে আলু পোস্ত, আর আমার ফেভারিট আলু ভাজা, পাশে চাটনি। এখানেই শেষ নয়, তার সাথে আছে মাছ। টেবিলের জায়গা নেই তো, টেবিলগুলো ভরে গেছে। এই বেলপাহাড়ি সার্কিটে আমাদের বাকি রয়ে গেল এখনও গার্দাসিনী হিল, তার সাথে কেতকি লেক আর হুদুদ ওয়াটারফল। এখন হাঁটতে বেরিয়েছি, পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। মেঘ না থাকলে খুব সুন্দর লাগতো, কিন্তু মেঘ থাকাতে সূর্যের আলোটা দেখা যাচ্ছে না। ও বলছে সামনে দোকান আছে, বিস্কুট কিনে দেবে, চলো। ঠিক আছে চলো। মোট কত হলো হিসাব কর। 16-17 ফুলকি নানি তোকে ভাগছি যে বারবার তোকে ভাগছি যে বারবার আর কিছু দেবো। হ্যাঁ আবার 10 টাকা দেবো তোকে। গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম, অন্ধকার হয়ে গেছে, মোবাইল দুটো চার্জে বসিয়ে চলে এসেছি, মোবাইলও নেই, পুরো অন্ধকারে অন্ধকারে আমরা যাচ্ছি। আর এই যে আওয়াজ, মানে ব্যাঙের আওয়াজ হচ্ছে, বৃষ্টি হয়েছে, আওয়াজটা শুধু শুনুন। বৃষ্টিটা কিন্তু দুর্গন্ধ ভোগাচ্ছে, যতই বৃষ্টি ভোগাক বারবিকিউ আমরা খেতে চলে এসেছি। এখানে তো অনেক হাঁস আছে আর তার সাথে মুরগিও আছে, আর মুরগিগুলো রাত্রিরে কোথায় থাকে দেখুন। এই যে চারচালাটা, এই চারচালার যে আর কাঠগুলো আছে সেইখানে 1, 2, 3, 4টে, ওইখানে একটা। আর এই যে এই মুরগিটা দেখছেন, এ কিন্তু 2বার লড়াইয়ে জিতেছে, জাতা মুরগি নয়, 2বার লড়াইয়ে জেতা মোরগ। ওখানে আমাদের বারবিকিউয়ের লাস্ট ফিনিশিংটা হচ্ছে, আর আমরা এখানে এরকম 4 পেইতে বসে আছি, খাটিয়া, মানে 4 পেইতে বসে 2 পেই খাবো। এই লাস্ট ফিনিশিংটা আমিই দিই। খেয়ে কিন্তু সবাই বলবেন কেমন হয়েছে। দেখলেন তো আপনারা, নিজে বানালাম, নিজেই খাচ্ছি, নিজেই আহা করছি, সবটাই একার হাতে সামলাতে হচ্ছে। তোমরা কেউ বসবে না নাকি? আরে ভাই, কে ওদের শাস্তি দিয়েছে? আপনারা কিছু বলুন। আমার ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি চটপট এইটুকুনি বলে রেখে দিই, আমার ক্যামেরার ব্যাটারি শেষ।